আজ 20 আগস্ট বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। বাঁকুড়ায় সিজেপির সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নওশাদ সিদ্দিকী। কি বললেন আইএসএফ এর বিধায়ক? নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু অধিকারী। নিউ মার্কেট অগ্নিকাণ্ডে রাজনৈতিক চর্চা, দোষারোপ করে লাভ নেই বললেন ফিরহাদ। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বিভ্রান্তি, নিচুতলার কর্মীদের বিরুদ্ধে সরব অর্জুন সিং। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। বাঁকুড়ার ইন্দাসে স্কুলের পরিকাঠামো উন্নয়নের দাবি তুলেছিলেন গ্রামের যুবক আব্দুল হাফিজ। সেই দাবিকে ঘিরে হামলার অভিযোগ এবং তার জেরে তার বাবা মোহাম্মদ মাফিকের মৃত্যু হয়। মৃতের পরিবারের সঙ্গে দেখা করে এই ঘটনায় প্রশ্ন তুললেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। পাশাপাশি দেশ জুড়ে স্কুল ঠিক করো নামক আন্দোলন আরো জোরদার করার ডাক দিলেন হাফিজ। গত 13 আগস্ট পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের দাবি নিয়ে সরব হন হাফিজ। অভিযোগ, ওই রাতেই তার বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায় এবং হাফিজ ও তার বাবা মোহাম্মদ মাফিককে মারধর করা হয়। গুরুতর আহত মাফিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে 15 আগস্ট বর্ধমান মেডিকেল কলেজে তিনি প্রাণ হারান। পরিবারের সঙ্গে দেখা করে নওশাদ বলেন, ঘটনার সঙ্গে যে বা যারাই যুক্ত থাকুক প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। কোনো পুলিশ আধিকারিক রাজনৈতিক দলের কথাই তদন্তকে অন্য পথে পরিচালিত করলে ভবিষ্যতে সেই তদন্তের ফাইল ফের খোলা হবে বলেও জানান তিনি। অন্যদিকে বাবাকে হারানোর পর আব্দুল হাফিজ আন্দোলন আরো জোরদার করার ডাক দিয়েছেন। তার বক্তব্য, গ্রামের স্কুলের পরিকাঠামো উন্নত করার দাবি কোনো অপরাধ নয়। দেশের প্রতিটি স্কুলের পরিকাঠামো ঠিক করার দাবিতে যুব সমাজকে আরো বেশি করে পথে নামতে হবে বলে জানিয়েছেন হাফিজ। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বিভ্রান্তি, নিচুতলার কর্মীদের বিরুদ্ধে সরব অর্জুন সিং। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে বিভ্রান্তির অভিযোগ উঠেছে। অনেক যোগ্য মহিলা টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। একথা কানে যেতেই নিজের দলের নিচুতলার কর্মীদের দিকে আঙুল তুললেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তার দাবি, নিচুতলার কর্মীরা সরকারকে বদনামের চেষ্টা করছে। অর্জুন সিং বলেন, নিচুতলার যারা অফিসার রয়েছেন, বিডিও, এরা জেনে শুনে বদমাশি করছে। যারা অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য আছে তাদেরও হেনস্থা করছে। আমরা এই বিষয়টি নিয়ে ব্যাপকভাবে নজরদারি করছি। বারে বারে বলেছি, এই ধরনের অন্যায় করা যাবে না। মুখ্যমন্ত্রী যে কাজ করতে বলছেন সেইটাই করতে হবে। আগস্টে অন্নপূর্ণা যোজনায় 1,45,00,000 মহিলা টাকা পাচ্ছেন। যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে এবং আগামী 20 আগস্ট পর্যন্ত টাকা ঢুকবে। নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের সচিব মৌমিতা গোদারা বসু জানিয়েছেন, কাউকে একদম বাদ দেওয়া হচ্ছে না। তারা ক্লেম ও অবজেকশন জানাতে পারবেন, তারপর ভেরিফিকেশন করে যোগ্য হলে টাকা পাবেন। নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু অধিকারী। নিউ মার্কেটের ফ্রি স্কুল স্ট্রিটে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, উদ্ধার ও ত্রাণ কাজের পাশাপাশি আগুন লাগার কারণ খুঁজে বের করতে এই তদন্ত শুরু হয়েছে। কোনো ধরনের গাফিলতি বা নিয়ম ভঙ্গ ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই 5 সদস্যের বিশেষ তদন্তকারী দল বা এসআইটি গঠন করা হয়েছে। স্থানীয়দের দাবি, রাত প্রায় 2টো নাগাদ হোটেলে আগুন লাগে। প্রাথমিকভাবে অনুমান, একটি ঘরের এসি থেকেই আগুনের সূত্রপাত। পরে কয়েকটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। দমকলের 4টি ইঞ্জিন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজে নামে। এখনো পর্যন্ত প্রায় 80 জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশেরও নাগরিক রয়েছেন বলে জানা গিয়েছে। আগুন থেকে বাঁচতে কয়েকজন অতিথি ছাদে উঠে যান। ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে কয়েকজন অচৈতন্য হয়ে পড়েন। তাদের মধ্যে 9 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে তাদের নিহত হওয়ার খবর সামনে আসে। হোটেলের মালিকের এখনো কোনো সন্ধান মেলেনি। ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুভেন্দু অধিকারী পূর্বতন সরকারের সময়কার পরিকাঠামো এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে কলকাতার বিভিন্ন এলাকায় অগ্নি নিরাপত্তা বাধ্যতামূলক নিয়ম যথাযথভাবে কার্যকর হয়নি। বর্তমানে প্রশাসন অগ্নি নিরাপত্তার নিয়ম আরো কঠোরভাবে কার্যকর করার চেষ্টা করছে বলেও জানান তিনি। তদন্তে প্রকৃত সত্য সামনে আনা হবে এবং কারো গাফিলতি প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে। স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনে লেলিহান গ্রাসে সব পরিবার, নিহত বাংলাদেশি সাংবাদিক। ধর্মতলার মির্জা গালিব স্ট্রিটের এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 9 জনের মধ্যে 5 জন বাংলাদেশের নাগরিক বলে দাবি করা হয়েছে। বুধবার কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খালেদকে উদ্ধৃত করে এই তথ্য প্রকাশ্যে এসেছে। তবে কলকাতা পুলিশের তরফে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নিহত 5 বাংলাদেশের মধ্যে 4 জন কুষ্টিয়ার বাসিন্দা। তারা হলেন দেবাশিস দত্ত এবং তার স্ত্রী আফসানা শিম্মিন,
তার 3 বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত এবং মোহাম্মদ আকরাম আলী। ঢাকার সাভারের বাসিন্দা আহমেদ বাবুও রয়েছেন মৃতদের তালিকায়। জানা গিয়েছে, দেবাশিস দত্ত স্ত্রীর চিকিৎসা করাতে বেঙ্গালুরুতে গিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী শিম্মেন এবং 3 বছরের ছেলে স্বর্ণশীষ। সেখান থেকে মঙ্গলবারই কলকাতায় এসে ধর্মতলার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন নামক হোটেলে ওঠেন তারা। কিন্তু সেই রাতেই ভয়াবহ অগ্নিকাণ্ডে সব পরিবারে প্রাণ হারান। মঙ্গলবার রাতে আচমকাই হোটেলে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন এবং ধোঁয়ার আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমবন্ধ হয়ে মোট 9 জনের প্রাণহানি হয়। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। নিউ মার্কেটে অগ্নিকাণ্ডে রাজনৈতিক তরজা, দোষারোপ করে লাভ নেই বললেন ফিরহাদ। নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজনৈতিক তর্ক এড়িয়ে চলার বার্তা দিলেন তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম। রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের মন্তব্যকে রাজনীতি আখ্যা দিয়ে তার স্পষ্ট বক্তব্য, কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই, বরং এই ধরনের ঘটনা রোধে সারা দেশ জুড়ে একটি সুনির্দিষ্ট এসওপি তৈরি হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে হোটেলের অনুমোদন নিয়ে প্রশ্ন তোলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এমন একটি হোটেল কিভাবে প্রয়োজনীয় সরকারি অনুমতি পেল তা নিয়ে আগে তৃণমূল সরকারকে নিশানা করেন তিনি। সেই সমালোচনার জবাবে ফিরহাদ বলেন, কোনো সরকারের পক্ষে এই সমস্ত হোটেল বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিরাপত্তা অডিট করা সম্ভব নয়। এর জন্য থার্ড পার্টি অডিট চালু করা প্রয়োজন। 2025 সালের অগ্নিকাণ্ডের পরই থার্ড পার্টি অডিটের প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। এদিকে পরপর অগ্নিকাণ্ডে হোটেলগুলির অগ্নি নির্বাপন ব্যবস্থার অডিটের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিট গঠন করেছে লালবাজারও। প্রাথমিকভাবে নিউ মার্কেটের দুর্ঘটনায় এসি শর্ট সার্কিটের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে এমন ঘিঞ্জি ভবনে একের পর এক হোটেল চালানোর অনুমতি মিলল কিভাবে, সেই প্রশ্নও সামনে এসেছে। অপারেশন সিন্দুর নিয়ে আপত্তিকর মন্তব্য। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি। সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত। অপারেশন সিন্দুর এবং ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর এবং কুরুচিকর মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে এই পদক্ষেপ করেছে আদালত। একটি সাক্ষাৎকারে সেনাবাহিনী এবং অপারেশন সিন্দুর নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কৃষ্ণনগরের এসিজেএম আদালতে নদিয়ার বাসিন্দা গৌরাঙ্গ দে গত 13 মে মামলা করেন। আদালত সূত্রে খবর, মামলার শুনানির জন্য একাধিকবার তৃণমূল সাংসদকে সশরীরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু বারবার তলব করা সত্ত্বেও তিনি আদালতে হাজিরা দেননি বলে অভিযোগ। বারবার নির্দেশ অমান্য করার কারণে কৃষ্ণনগর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারির নির্দেশ দেয়। মামলাকারীর বক্তব্য, ভারতীয় সেনাবাহিনী সারা বিশ্বের কাছে গর্বের। তাদের নিয়ে মহুয়া মৈত্র অপারেশন সিন্দুরের নামে সাংবাদিকদের কাছে যে মন্তব্য করেছেন তারই প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে দুর্নীতি নিয়ে ফের সরব বিজেপি নেতা দিলীপ ঘোষ। ঘুষখোর ধরো, জেলে ভরো স্লোগান তুলে তার অভিযোগ, রাজ্যে দুর্নীতি কোনোভাবেই থামেনি। শুধু প্রশাসনের কোনো একটি স্তর নয়, দুর্নীতির প্রভাব বিস্তীর্ণ এলাকায় ছড়িয়েছে বলেও দাবি তার। সরাসরি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। দিলীপের বক্তব্য, পশ্চিমবঙ্গে বাতাস যতদূর পৌঁছয় সেখানে এই দুর্নীতির উপস্থিতি রয়েছে। তার অভিযোগের কেন্দ্রে পুলিশ প্রশাসন। তার দাবি, সমস্যা শুরু হয়েছে পুলিশ থেকেই এবং বর্তমানে পুলিশ ব্যবস্থাতেই দুর্নীতি সব থেকে বেশি। পুলিশকে ব্যবহার করে টাকা তোলার কাজ হয়েছে বলেও গুরুতর অভিযোগ তোলেন তিনি। যদিও এই বক্তব্যের পক্ষে নির্দিষ্ট কোনো ঘটনা বা তথ্য তুলে ধরেননি। দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তাও দিয়েছেন বিজেপি নেতা। তার কথাই, সরকার কাউকে ছাড়বে না। পাশাপাশি মসজিদে মাইক ব্যবহার সংক্রান্ত মামলায় দিলীপ বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং মসজিদ ও মন্দির উভয় ক্ষেত্রেই নির্দিষ্ট সময় এবং নিয়ম মেনে মাইক ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা নিয়েও আদালতের সিদ্ধান্ত মেনে চলার কথা বলেন তিনি। দেবের দাদাগিরিতে সজল, কুণাল, মদনের সঙ্গে কৌস্তব নওশাদ, শতরূপ কোথায়? প্রোমো দেখে প্রশ্ন নেট পাড়ার। রাজনীতির রঙ্গমঞ্চের প্রতিনিধিরা এবার দাদাগিরির মঞ্চ মাতাতে আসছেন। জি বাংলা চ্যানেলে প্রকাশ করা বিশেষ পর্বের প্রোমোই বাংলার রাজনীতির মঞ্চে দাপিয়ে বেড়ানো রথী মহারথীদের একসঙ্গে খোশ মেজাজে দেখা গিয়েছে। দেব সঞ্চালিত দাদাগিরির বিশেষ পর্বে প্রতিযোগী হিসেবে হাজির বাংলার দাপুটে বিধায়করা। তালিকায় রয়েছেন সজল ঘোষ, কুণাল ঘোষ এবং মদন মিত্রের নাম আগেই জানা গিয়েছিল। এবার নতুন প্রোমোয় ধরা দিলেন বারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি, ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী এবং বিধানসভায় বামেদের একমাত্র প্রতিনিধি তথা ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান। এখানে হাই ভোল্টেজ প্রোমো মঙ্গলবার সারা ফেলেছে নেট ভুবনে। কৌতূহল, দাদাগিরির মঞ্চে সজল, কুণাল, মদনের সঙ্গে কৌস্তব নওশাদদের সমীকরণ কেমন থাকবে? তুলকালাম কাণ্ড বাঁধবে নাকি ঠান্ডা মাথায় সুপারস্টার সাংসদ দেবের গুগলির মুখোমুখি হবেন রাজনৈতিকভাবে পরস্পরের তীব্র প্রতিপক্ষরা? তবে প্রোমোয় শতরূপ ঘোষকে দেখতে না পেয়ে আশাহত হয়েছেন নেট ভুবনের একাংশ। সব মিলিয়ে এই বিশেষ পর্ব নিয়ে দর্শক মহলে উন্মাদনা এবং উত্তেজনার পারদ তুঙ্গে। কোনো গাড়ির রেজিস্ট্রেশন ছাড়া চলবে না,
রাজ্য সরকারের 100 দিনের পূর্তিতে বার্তা অর্জুন সিং এর। বুধবার রাজ্যে নতুন সরকার গঠনের 100 দিন পূর্তি উপলক্ষে পরিবহন ও শ্রম মন্ত্রীর তরফ থেকে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। রাজ্য সরকারের গত 100 দিনের বিভিন্ন উন্নয়নমূলক খতিয়ান তুলে ধরেন অর্জুন সিং। তিনি জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নতুন শিল্প স্থাপন, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবহন ব্যবস্থায় নিয়মকানুন করার কথা জানিয়ে অর্জুন সিং বলেন, কোনো গাড়ির রেজিস্ট্রেশন ছাড়া চলবে না। এলাকায় শুধুমাত্র 100 অটো এবং টোটো চালানোর অধিকার দেওয়া হবে। টোটোকে ই-রিকশায় রিপ্লেস করা হবে, তবে তা লিমিটেড থাকবে। অসাধু চক্র ভেঙে দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া খুব তাড়াতাড়ি ওয়াটার ট্যাক্সি চালু, পুজোর আগে সিএনজি ইলেকট্রিক 600 বাসের পরিষেবা, পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে বাস পরিষেবা এবং ট্রামের সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান। বন্ধ জুট মিল খোলার চেষ্টা এবং চুরি যাওয়া গাড়ি ধরতে নতুন ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে তৃণমূলের 2 শিবিরের টানাপোড়েন, হাইকোর্টে মামলা। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস যত এগিয়ে আসছে ততই বাড়ছে তৃণমূলের 2 শিবিরের টানাপোড়েন। 28 আগস্ট মেয়র রোডে কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূলের। পুলিশের অনুমতি না মেলায় এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তারা। দ্রুত শুনানির আবেদন জানানো হলেও আদালত সেই আর্জিতে সাড়া দেয়নি। ঋতব্রত পন্থীরা 28 আগস্ট গান্ধী মূর্তির পাদদেশে সভা করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন, কিন্তু নির্দিষ্ট জায়গায় সভার অনুমতি না মেলার কারণে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, মামলাটি জরুরি ভিত্তিতে শুনবে না আদালত। নিয়ম মেনে মামলা দায়েরের পরেই শুনানি হবে। আগামী শুক্রবার 21 আগস্ট মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। একই কর্মসূচির জন্য পৃথক আবেদন করছে কালীঘাট তৃণমূল। ফলে একই দিনে একই জায়গায় টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালন করতে চাইছে তৃণমূলের 2 পক্ষ। এর আগে 21 জুলাই শহীদ দিবস পালন নিয়েও 2 শিবিরের মধ্যে একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। এবার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে সেই সংঘাত ফের সামনে এসেছে। সেবাশ্রয় সংক্রান্ত মামলায় বিষ্ণুপুর থানায় তলব করা হলো 3 চিকিৎসককে। বুধবার তাদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিজেপি নেতা অভিজিৎ দাস ববির করা মামলার তদন্তের অংশ হিসেবে এই 3 চিকিৎসককে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। তলব করা চিকিৎসকদের মধ্যে রয়েছেন আমিনুল ইসলাম, যাকে আয়ুষ চিকিৎসক হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও রয়েছেন অভিক ঘোষ এমবিবিএস এবং ইএনটি বিভাগের সঙ্গে যুক্ত, যিনি একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত, এবং অনির্বাণ দলুই এমবিবিএস, যিনি বারাসত হাসপাতালে কর্মরত। 3 চিকিৎসকই সেবাশ্রয় ক্যাম্পের আয়োজক বা অর্গানাইজার হিসেবে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। বিষ্ণুপুরের এসডিপিও তথা মামলা তদন্তকারী আধিকারিক তাপস সরকার তাদের জিজ্ঞাসাবাদ করছেন। সেবাশ্রয় ক্যাম্পের পরিষেবা আয়োজনে তাদের ভূমিকা, প্রয়োজনীয় নথিপত্র এবং মামলায় ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে তথ্য জানতে চাওয়া হচ্ছে। এদিকে সেবাশ্রয় কর্মসূচিতে কোটি কোটি টাকার সরকারি ওষুধের ব্যবহার হয়েছে বলে প্রাথমিক তদন্তের রিপোর্ট হাতে এসেছে। দক্ষিণ 24 পরগনা জেলার জন্য বরাদ্দ হওয়া সরকারি ওষুধ ব্যবহার হয়েছে সেবাশ্রয় কর্মসূচিতে। সরকারি কর্মসূচি না হওয়া সত্ত্বেও কিভাবে সরকারি ওষুধের ব্যবহার হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। দিল্লিতে অবৈধভাবে ডেরা বেঁধে থাকা পাক নাগরিককে পাকড়াও, গলা ধাক্কা দিয়ে তাড়ানো হচ্ছে। দিল্লি থেকে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক। ক্রাইম ব্রাঞ্চের এআরএসসি দল অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসকারী পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে। তদন্তে জানা গিয়েছে, বৈধ ভিসা বা পাসপোর্ট ছাড়াই ওই ব্যক্তি নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং দীর্ঘদিন ধরে দিল্লিতে বসবাস করছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ আদনানের পরিচয় এবং নথিপত্র যাচাই করতে গিয়ে অসঙ্গতি ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে তিনি পাকিস্তানের নাগরিক বলে স্বীকার করেন। কতদিন ধরে তিনি ভারতে ছিলেন এবং এই সময় কি কাজ করতেন তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আরও জানার চেষ্টা করছে ভারতে প্রবেশের ক্ষেত্রে তাকে কেউ সাহায্য করেছিল কিনা এবং তার সঙ্গে কোনো সংগঠিত চক্রের যোগাযোগ রয়েছে কিনা, তিনি কোনো ভুয়ো পরিচয়পত্র বা অন্য নথির ব্যবহার করেছিলেন কিনা তাও তদন্তের আওতায় আনা হয়েছে। তার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে মোহাম্মদ আদনানের অতীতের ভ্রমণ রেকর্ডও সামনে এসেছে। 2022 সালের 30 ডিসেম্বর আদনান দাস স্ত্রী ও আবদুল্লাহর কন্যা জাইনাবকে সঙ্গে নিয়ে আটারি ওয়াগা সীমান্ত দিয়ে ভারত থেকে পাকিস্তানে ভ্রমণ করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ভারতে প্রবেশের জন্য নির্ধারিত পদ্ধতি অনুসরণ করেননি। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে।